মনে করেন যে বাঙালিরা ভালো মতো ঠিক ব্যবসা করতে পারে না। এই ধারণাকে পাল্টে দিতেই বেঙ্গল বিজনেস কাউন্সিলের পক্ষ থেকে বাঙালি ব্যবসায়ীদের নিয়ে আয়োজন করা হয়েছে বিশ্বব্যাপী বাঙালি শিল্পের ঐক্যবদ্ধ মহাধ্বনি। আজ আমি কথিকা চলে এসেছি এই অনুষ্ঠানে। চলুন ঘুরিয়ে দেখাই আপনাদের কেমন চলছে অনুষ্ঠান এবং কথা বলে নিই এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে। স্যার, এই যে এতজন বাঙালি ব্যবসায়ীদেরকে নিয়ে এত বড় একটা অনুষ্ঠান, কি বলবেন এই অনুষ্ঠানটা নিয়ে? এটা আমাদের অনেক দিনকার প্রচেষ্টা এবং আজকে যে এখানে আমরা হাজারে হাজারে, শুধু বলছি না শয়ে শয়ে, বাট হাজারে হাজারে বাঙালি ব্যবসায়ী একসাথে একত্রিত হচ্ছে একই ছাদের তলায়, এটার জন্য গর্ববোধ করা ছাড়া আমার মনে হয় না খুব বেশি কিছু আমার করণীয় আছে এই পরিস্থিতিতে। আমার ছোটবেলার বন্ধু শুভাশিস আমাকে ফোন করে কোভিডের মাঝে যে মেঘদূত, আমাদের বাঙালি ব্যবসায়ীদের কিন্তু এরকম কোনো কমিউনিটি নেই। অনেক কাউন্সিল আছে ইত্যাদি, অনেক বিজনেস চেম্বার আছে, কিন্তু কোনো কমিউনিটি নেই যেখানে তারা সবাই একসাথে কাজ করতে পারে, একসাথে ব্যবসা করতে পারে, ব্যবসার ব্যাপারে চিন্তা করতে পারে, আগামী দিনে তাদের ছেলেমেয়েরা ব্যবসায় ফিরবে কিনা সেই ব্যাপারটাকে নিয়েও কিন্তু আলোচনা করতে পারে। আজকে যদি তোমরা এই প্রোগ্রামে দেখো, প্রথমবার বোধহয় এরকম কোনো একটা প্রোগ্রাম হলো যেখানে ছোট ছোট বাচ্চাদেরকে স্টেজে তুলে নিয়ে একরকম ফেলিসিটেট করা হলো। এটা কেন? কারণ তারা যাতে উদ্বুদ্ধ হয়, মনে করে যে না ওদের বাবা মারা যে কাজগুলো করছে সেগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। যদি আমরা 10 বছর আগের চিন্তা করি, 10 বছর আগে কিন্তু কতগুলো বাঙালি পরিবারে এরকমভাবে কথা হতো এন্টারপ্রেনারশিপ নিয়ে, কত কথা হতো ব্যবসা নিয়ে, এটা কিন্তু খুবই কম। কিন্তু যদি আমরা 100 বছর আগে চলে যাই বা 200 বছর আগে চলে যাই, তখন কিন্তু বাঙালিদের মধ্যে এই ব্যাপারটা ছিল, প্রচণ্ড একটা উত্তেজনা, একটা তেজ নিয়ে কিন্তু ব্যবসা করা। তার মানে এটা এই মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে এরকম ইটস বিন ক্রেস্টস অ্যান্ড ট্রাফস, উঠছে নামছে। এবং রিসেন্টলি আমরা দেখেছি যে ব্যবসা করার প্রতি একটা বিমুখতা বাঙালিদের মধ্যে এসছে, সেইটাকেই সরিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের কাজ বেঙ্গল বিজনেস কাউন্সিলে। এবং আশা করি আমরা আমাদের এই 4th 5th ইয়ার আই থিঙ্ক উই বিন অল টুগেদার, কিন্তু এর মধ্যেও আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা এই বাঙালি কমিউনিটিটা এবং স্পেশালি বাঙালি বিজনেস কমিউনিটিটা মধ্যে একটা স্ট্রেংথ এসছে, একটা বাহুবল এসছে। আই থিঙ্ক দ্যাটস দ্য অনলি গুড থিং উইভ বিন এবল টু ডু পারহ্যাপস। আজকে এত লোক যে রবিবার দুপুরবেলা ল্যাদ খেয়ে ঘরে না ঘুমিয়ে এখানে এসে যে ব্যবসার কথা শুনছে এবং ব্যবসা নিয়ে আলোচনা করছে, আমার মনে হয় এটাই আমাদের সব থেকে বড় পাওনা। স্যার, যারা নতুন স্টার্টআপ কোনো ব্যবসা শুরু করতে চাইছে, তারা প্রথমেই একটুখানি ভয় তো নিশ্চয়ই তাদের মধ্যে থাকে, তো সেইটা নিয়ে কি বলবেন? আমি তো বহু বছর ধরে স্টার্টআপদের সাথে কাজ করছি, তাদের মেন্টর করছি, ইনকিউবেট করছি। ইনফ্যাক্ট টেকনো ইন্ডিয়াতে আমাদের প্রথম এবং অন্যতম স্টার্টআপ ইনকিউবেটর সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে কিন্তু আমরাই তার পারমিশন পাই, এবং নীতি আয়োগের আটাল ইনকিউবেশন সেন্টার আমাদের চলে। তো আমি অনেক দিন ধরে অনেক ইয়াং স্টার্টআপদের সাথে কাজ করছি। আমার মতে এই ভয়টাও কিন্তু জরুরি। হ্যাঁ, ভয় ছাড়া, যেটা হচ্ছে পরীক্ষার আগের দিনকে দুটো ক্যাটাগরির লোক ভয় পায় না, ঠিক আছে? এক হচ্ছে যারা একদম পড়াশোনা করেনি, আর এক হচ্ছে যারা অনেক পড়াশোনা করেছে কিন্তু তাদের ওই একদম টপার পজিশনটা যাওয়ার একটা চিন্তা আছে। তো ভয়টাও আমার মতে তো একটু ইম্পর্টেন্ট। যে জিনিসটা ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ, যে জিনিসটা আমার মনে হয় স্টার্টআপদের মধ্যে থাকা উচিত নয়, স্পেশালি নতুন একটা ব্যবসা তৈরি করার মধ্যে, সেটা হচ্ছে শেম। I believe shamelessness is the one quality that can truly set apart a good entrepreneur from a not so good entrepreneur. কারণ খিদেটা থাকতে হবে যে না, আমরা যাই হোক, যত বিমুখতা আসুক না কেন, আমরা ঠিক বার করে নিয়ে যাবো। আমরা আগামী দিনে এমন কিছু একটা তৈরি করবো যেইটার প্রয়োজন আছে, মানুষজনের মধ্যে অ্যাকসেপ্টেবিলিটি থাকবে, কিন্তু মানুষের মধ্যে এখন প্রেজেন্টলি অ্যাভেলেবল নেই এই সার্ভিসটা বা এই প্রোডাক্টটা। নাহলেই তো স্টার্টআপটা করবেটা কি? যদি অলরেডি এক্সিস্ট করে তাহলে, এবং সেই সলিউশনটা অলরেডি বাজারে পাওয়া যায়, তাহলে তো স্টার্টআপটার কোনো থাকার মানেই নেই। সেট হ্যাজ নো রিজন টু এক্সিস্ট। তো সেই জন্য আমার মনে হয় একটুখানি ভয় থাকা ভালো, কিন্তু ভালো কাজ করতে গেলে শুভ নাম করে একটু ভয় নিয়ে শুরু করার কোনো অসুবিধা নেই। কিন্তু এই ভয়টা যেন লজ্জায় না পরিণত হয়, যে আমি লজ্জা পেয়ে করলাম না, 4টে ফোন করলাম না, কোল্ড কল করলাম না। এমন একটা লোকের সাথে আমার রাস্তায় দেখা হলো, যার সাথে আমি কথা বললাম, জানি আমি আনফেয়ার অ্যাডভান্টেজ পেতে পারতাম তার সাথে নেটওয়ার্কিং করে, কিন্তু আমি এটা করলাম না কারণ আমি লজ্জা পাই।
তাহলে কিন্তু বড় স্টার্ট আপ তৈরি করা আমার মনে হয় যে আমাদের পক্ষে কঠিন হবে। বাঙালিরা এমনিতেও আমরা বিক্রি করতে একটুখানি দ্বিধাবোধ করি, আমরা 10 বার চিন্তা করি যে লোকে কি ভাববে, এটা ওটা। এই লোকে কি ভাববে করলে লোকে কি আর ভাবলেই বা এমনি তো ভুলে যাবে। লোকে 8 সেকেন্ডের মেমোরি, দেখতেই পাচ্ছি আমরা ইউটিউবে ফেসবুকে তারপর শর্টস নাহলে এত চলতো না। লোকে কিন্তু 50 সেকেন্ড 1 মিনিটের বেশি কন্টেন্ট কনজিউমই করে না। বড় বড় শো ইত্যাদি কত লোকে এখন সিনেমাই থেকে বন্ধ করে দিয়ে চলবে, সব লোকজন শর্ট ফর্ম কন্টেন্ট কনজিউম করে। আমাদের অ্যাটেনশন স্প্যান কমে গেছে। তো ওয়ার্স্ট কেস সিনারিও দেখবে একটুখানি লজ্জাবোধ করে তো ভুলে যাবে, আবার কি হবে। এখন কি তাহলে ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়াটা একটা সাহায্যের কোনো দিক হতে পারে? এখন কেন, অবশ্যই এখন কেন, জবের থেকে তৈরি হয়েছে যে কোনো রকমের মিডিয়া প্রয়োজন একটা স্টার্ট আপের ব্যাপারে কথা বলা। লোকে জানবে কি করে না হলে যে ও কী কাজটা করছে। দেখো, মনুষ্যত্বের শুরুর থেকে গল্প বলা এই ব্যাপারটা কিন্তু আমার মতে ইজ ওয়ান অফ দ্য স্কিলস দ্যাট হ্যাজ নেভার চেঞ্জড। তুমি যদি গল্প ভালো বলতে পারো তুমি যে কাজটা করছো সেটার ব্যাপারে, সেটার মধ্যে আশা করি 90% অ্যাটলিস্ট সত্যিকারের গল্প থাকবে, আর 10% হয়তো একটু মাল মশলা তো থাকবে। বলিউড না হলে আমাদের দেশে চলতোই বা কেন এত ভালো। তো সেই পরিপ্রেক্ষিতে দেখতে গেলে আই ফিল a startup founder needs to be able to tell his story well, needs to be able to talk about his products and services in a way that the person on the other side of the table would be able to understand. তারা বুঝবে, তারা ব্যাপারটা কেনার একটা ইচ্ছে জাগবে তাদের মধ্যে। তো সেই দিক থেকে দেখতে গেলে একটা সোশ্যাল মিডিয়া যার ভালো পুল আছে, সে যেমন সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড বা একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পেরেছে, সেই রকম স্টার্ট আপরা অনেক বেশি লোকের কাছে আরও অনেক সহজে পৌঁছে যেতে পারে। তো এর আগে কি লোকে টিভিতে গিয়ে লেকচার দিত না, ইন্টারভিউ দিত না, লোকে কি বড় পর্দায় গিয়ে সেই জিনিসপত্র নিয়ে কথা বলতো না, বলতে এখন সোশ্যাল মিডিয়া হওয়াতে আরও সোজা হয়ে গেছে। সেটা কঠিনও হয়েছে, কারণ তুমি র্যান্ডম বাজে কন্টেন্ট দিলে লোকে তো দেখবে না, তোমার কন্টেন্টটা ভালো হতে হবে। যদি ভালো দাও, তুমি যদি ভালো কথা বলতে পারো আর সেটা নিয়ে আরও লোকজন যদি ইন্টারেস্টেড হয়, তাহলে ওয়াই নট। অ্যান্ড দিস উইল অলসো কিপ ইভলভিং, ইটস নট জাস্ট দ্য কারেন্ট ফর্ম অফ সোশ্যাল মিডিয়া। আমাদেরকে উই হ্যাভ টু বি রেলেভেন্ট। যখনই যেরকম চেঞ্জ আসছে বাজারে, সেই অনুযায়ী নিজেকে একটুখানি গুছিয়ে নিতে হবে, গল্প বলতে থাকো, আগামী দিনে ভালো হবে। নতুন প্রজন্ম যারা এই ব্যবসা শুরু করতে চাইছে তাদেরকে কি কি টিপস দেবেন? টিপস তো আগেই দিয়ে দিয়েছি, লজ্জা করো না। চক্ষু লজ্জা করে কোনো লাভ নেই। এমনি বাঙালিদের চক্ষু লজ্জা করেই ওদের অর্ধেক জীবন কেটে যাচ্ছে। তো সেই দিকে দেখতে গেলে একটুখানি বীরদর্পে এগো, ভালো কাজ করো। অ্যান্ড ইফ ইউ ফিল লাইক, রিচ আউট টু মি ইফ ইউ need any help. I have a team which looks at every one of my messages, especially on LinkedIn. যদি স্টার্টআপ তৈরি করছো এবং মনে হয় কোনোভাবে আমি সাহায্য করতে পারি, আমার নাম মেঘদূত রায়চৌধুরী, চিফ ইনোভেশন অফিসার অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ and co-founder and vice chairman of Bengal Business Council. Look forward to seeing you on your startup journey and supporting it. আর আগামী দিনে বাঙালি এবং বাংলা অনেক দূরে যাক, সেটা কালচারের দিক থেকেই হোক, স্টার্টআপসের দিক থেকেই হোক, সেটা বিজ্ঞানের দিক থেকেই হোক বা ব্যবসার দিক থেকেই হোক। সেই জন্য আমরা আছি। আমাদের প্রজন্ম তো আছেই, আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে আশা করবো অনেক নতুন প্রজন্মে তোমরা যারা দেখছো তারা এগিয়ে আসো, সঙ্গে আছি। আমার নাম অভিষেক আড্ডি, আমি বেঙ্গল বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান। এই যে আজকে অনুষ্ঠানটা এতজন বিজনেস যারা শুরু করেছিলেন তাদেরকে নিয়ে হচ্ছে, কি বলবেন এটা নিয়ে, অনুষ্ঠানটা সম্পর্কে? দেখুন, আজকের যে অনুষ্ঠানটা এটা হলো বাঙালিদের মধ্যে ব্যবসায় আসার জন্য অ্যাসপিরেশন বানানোর প্রোগ্রাম। আমরা তুলে ধরার চেষ্টা করছি কারা সাকসেসফুল হয়েছে ব্যবসাতে, সো দ্যাট আরও লোক তারা আসে এবং ব্যবসাকে অ্যাজ এ ক্যারিয়ার টেক আপ করে। আরও বাঙালি জব সিকার থেকে জব প্রোভাইডার হয়। আমাদের এটাই কিন্তু মেইন অবজেক্টিভ। আজকের অনুষ্ঠানে কতজন বাঙালি ব্যবসায়ী কে আপনারা আহ্বান জানিয়েছেন? দেখুন, আমাদের শুধু মেম্বার আছে 450। আজকে আপনি যদি এই হলটা দেখেন, এই হলটা 3000-এর হল, যেটা আমার দেখে এখন মনে হচ্ছে মোটামুটি 80%-এর মতন ফুল। তো আপনি ইউ ক্যান মেক ইউর ওন ক্যালকুলেশনস। এখন তো অনেকেই নতুন প্রজন্মের যারা ব্যবসায় আসতে চাইছে, নতুন যারা শুরু করতে চাইছে স্টার্টআপটা, তারা কিভাবে নেবে এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, স্টার্টআপ যারা শুরু করতে চাইছে, একটা জিনিস বুঝতে হবে যে একটা ইকোসিস্টেম দরকার হয় ব্যবসাকে সাকসেসফুল করার জন্য। আমরা অনেকেই দি আমেরিকান ইকোসিস্টেম, যেখানে ধরুন
ইউএসএতে লোকজন যায় টু সেট আপ আ সফটওয়্যার বিজনেস। এবার সেটা যাওয়ার পিছনে মেন কারণ হলো ওখানে একটা এক্সিস্টিং ইকোসিস্টেম আছে যেটা থেকে ওরা একটা রেগুলার একটা ব্যবসা পায়। তো একটা ব্যবসাকে সারভাইভ করার জন্য কিন্তু এই ইকোসিস্টেমটা জরুরি, এই ইকোসিস্টেমটা দরকার হয় এবং আমরা এই ইকোসিস্টেমটা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি যে ব্যবসার একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে। হ্যাঁ, অনেকেই কিন্তু বলে যে বাংলায় ব্যবসা হবে না, কিন্তু আমরা একটা অন্য জিনিস দেখছি এবং আমরা অবজার্ভ করছি, আপনারাও দেখলে বা অবজার্ভ করলে বুঝতে পারবেন, বেশ কিছু লোক যারা অরিজিনালি বাংলার লোক নয় তারা কিন্তু এখানে এসে খুব সাকসেসফুল ব্যবসা করছে, কারণ বাংলা ইজ এ হিউজ মার্কেট। আপনি যদি আমাদের পপুলেশন দেখেন, আপনি যদি আমাদের পপুলেশন ডেন্সিটি দেখেন, আপনি দেখবেন উই আর এ হিউজ মার্কেট। এবার এখানে যদি বাইরের লোক এসে সাকসেসফুল ব্যবসা করতে পারে ইন এভরিথিং, বাঙালি কেন পারবে না সেটা? বাঙালি কি মাথায় বুদ্ধি নেই? বাঙালি যদি প্রত্যেকটা জায়গায় সাকসেসফুল হয় তো ব্যবসায় কেন নয়? এবং এই জিনিসটা কিন্তু একদম মিথ্যে কথা যে বাঙালি ব্যবসায় আগে সাকসেসফুল হয়নি। প্রচুর হিস্টোরিক্যাল রেফারেন্সেস রয়েছে এবং আমরা এই প্রোগ্রামে সেই হিস্টোরিক্যাল রেফারেন্সগুলো তুলে ধরি। এক্ষুনি যে অভিজিৎ বাবু প্রোগ্রামটা দেখলেন সেখানে উনিও কিছু হিস্টোরিক্যাল রেফারেন্স তুলে ধরেছেন, যেখানে বলা হয়েছে যে আমাদের আগেকার প্রজন্মের যারা ব্যবসাদার ছিল তারা কিরমভাবে সাকসেসফুল হয়েছে। তো এই যে প্রপাগ্যান্ডাটা অর নেগেটিভ প্রপাগ্যান্ডাটা যে বাঙালির দ্বারা ব্যবসা হয় না বা হবে না, একজন বাঙালি চেষ্টা করলে সে কিন্তু ব্যবসা করতে পারবে না কারণ তার ইকোসিস্টেমটা নেই, এইটাই আমরা কিন্তু মিথ্যে প্রমাণ করতে চাই। অ্যান্ড উই ওয়ান্ট টু বিল্ড দ্য ইকোসিস্টেম যাতে বাঙালি আরও সাকসেসফুলি ব্যবসা করতে পারে। আমার নাম মৃন্ময় সরকার, আমি বেঙ্গল বিজনেস কাউন্সিলের একজন মেম্বার, প্রিন্স ইলেকট্রিকের ওনার। আজকে আমাদের অ্যানুয়াল কনভেনশন চলছে। আমাদের সমস্ত ব্যবসায়ীদের, বাংলার যত ব্যবসায়ীরা আছে আমাদের এই কাউন্সিলে, তারা একত্রিত হই এই একটা দিনে। এখানে ছোট বড় সমস্ত ব্যবসায়ীরা আছে, মানে এখানে 1 কোটির বিজনেস যে 1 ইয়ার টার্নওভার সেও আছে, 100 কোটির টার্নওভার তারাও আছেন। ছোটদেরকে বড়রা হাত ধরে নিয়ে এগিয়ে যাবে এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে বিজনেসমুখী করবে। বাংলায় যে একটা ট্যাগ আছে যে আমরা বাঙালিরা ব্যবসা করতে পারি না, এটা যে কতটা ভ্রান্ত ধারণা সেটা আমরা ভুল প্রমাণিত করতে চলেছি এবং একটা পজিটিভ ভাইবস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আর আজকে আমার ডাকে আমি ভাগ্যবান, খুব সামনের দিনে উদীয়মান একজন অ্যাক্টর আমার বন্ধু সৌরভ এসছেন, তো ও কি বলবে আমাদের কাউন্সিলের এই আশাতে একটু। নমস্কার, আমি অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়, আর জাস্ট ওয়ান্ট টু গিভ আ থ্যাঙ্কস টু প্রিন্স ইলেকট্রিক মৃন্ময়দা তো ফর ইনভাইটিং মি, অ্যান্ড দিস ইজ আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর মি, কারণ বেসিক্যালি আমি একজন অভিনেতা, আর এই অভিনয়ের জগতে এসে এরকম একটা জায়গায় এসে আমি দেখতে পেলাম যে সিনেমা, আমার চলচ্চিত্র যখন রিলিজ হয় তো সেই সমস্ত ব্যক্তিত্বরা এখানে রয়েছে যারা তখন আমার রিলিজের দিন আমি দেখতে পাই। তো ডেফিনেটলি আর যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা এখানে রয়েছেন তাদের মূল্যবান মতামত এবং তাদের এক্সপিরিয়েন্স যারা বলছেন সেটি শোনার জন্য ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে, কারণ চলচ্চিত্রটাও এন্ড অফ ডেজ একটা বিজনেস। আর সব থেকে বড় একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমি যে ধরনের ছবি কিংবা এবছর যে ছবিগুলো আমি করছি সেই ছবিগুলোর জন্য আপনাদের সবার কাছে আমি আশীর্বাদ চাইবো। আর আপনাদের সবার আশীর্বাদে এবছর আমি বলিউড ডেবিউ করেছি হান্স বলে একটা ছবিতে, যেখানে আমার কো অ্যাক্টর রবি কিষান এবং আমার হিরোইন জলি ভাটিয়া। তো এটা প্যান ওয়াইজ রিলিজ হবে, সবাই আপনারা দেখতে পাবেন। এবং এখন আমি যে ছবিটা করছি বাংলায়, তার নাম হচ্ছে দীপু, যার ডিরেক্টর হচ্ছেন বিশিষ্ট ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর শ্রীপ্রীতম, তো যেটা আমার কোচের ভূমিকা পালন করছে সোমমদা। তো এটি দীপেন্দ্র বিশ্বাসের বায়োপিক থেকে আমি বলবো না, এটি একটি তার অনুপ্রেরণা একটা গল্প, যেটার 75% শুটিং অলমোস্ট শেষ হয়ে গেছে। ইভেন গান করতে আমরা হয়তো বাইরে যাব। তো দিস ইজ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর মি। আর বাস আই এম জাস্ট ওয়ান্ট টু গিভ আ থ্যাঙ্কস টু অল অফ ইউ, অ্যান্ড উই আর রিয়েলি ভেরি হ্যাপি টু হ্যাভ বোথ অফ ইউ উইথ আস। একদিকে অভিনয়, আপনি বললেন যে অ্যাক্টর, অভিনয় থেকে এরকম একটা বিজনেস যেখানে এত আলোচনা, এত বিশিষ্ট
ব্যক্তিত্বরা আসছে, কতটা মোটিভেটেড লাগছে নিজেকে? সব থেকে বড় কথা, জ্ঞানের কোনো শেষ নেই। আমার মতামত এটাই যে জ্ঞান যেখানেই থাকবে সেখানে গিয়ে নিজের কিছুটা হলেও নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করো। তো প্রথম কথা, এখানে যারা রয়েছেন, প্রথম কথা খুব বিশিষ্ট মানুষ, আর সেই সমস্ত বিশিষ্ট মানুষের সান্নিধ্য পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। আর এর জন্য আমি আরেকবার ধন্যবাদ জানাবো প্রিন্স ইলেকট্রিকের আমাদের মৃন্ময়দাকে। তো উনি আমাকে এটার যোগ্য মনে করেছেন আর এখানে ডেকেছেন। আর সত্যি কথা বলতে আমিও ভাবছিলাম, অনেকদিন দেখাও হয় না, আর শুটিংয়ের জন্য যখন বাইরে থাকি তখন আসা হয় না, তো সেই জন্য চলে এলাম। আর বিশেষ করে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের চলচ্চিত্রেও একটা ব্যবসা, সেই ব্যবসাটাকে কিভাবে ডেভেলপ করা যায়। কারণ আজকাল বাংলা চলচ্চিত্রের জন্য যেটা সাংঘাতিক একটা মানে ডিজাস্টারের মধ্যে দিয়ে কিছুদিন ধরে যাচ্ছিল, যার জন্য ছবির সংখ্যাও প্রচুর কমে গেছে, হলও প্রচুর কমে গেছে। তো এটা নিয়ে বুম্বাদাও কিছুদিন আগে একটা মিটিং করেছে, আমাদের আর্টিস্ট ফোরাম থেকেও মিটিং হয়েছে যে কীভাবে এটাকে ডেভেলপ করা যায়, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের পাশে রয়েছেন এবং তিনিও দেখাচ্ছেন যে কীভাবে কী করতে হয়। তো আমার মনে হয় প্রত্যেকটা ব্যবসার মধ্যেই একটা দিক খুলুক এবং এই ফিল্ম জগৎটাকেও একটা মানে দিশায় গিয়ে পৌঁছাক। কারণ আমাদের যে ছোট ছোট ছবি যারা করছেন তারা একটা ডিফারেন্ট জায়গায় রিলিজ করতে পারছেন না, এবং রিলিজ করলেও সেই ব্যবসাটা আসছে না, তারা যে পয়সাটা ঢালছেন সেটা উঠে আসছে না। এর জন্য ছবি প্রচণ্ড কমে গেছে। আর সেই জন্য অভিনেত্রীদের এরাও একটা মানে একটা কর্মহীনের জন্য একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো আমার মনে হয় সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে এই জায়গাটা যদি একটু ডেভেলপ করা যায় তো খুব ভালো হয়। এটা আমার ব্যক্তিগত মতামত। সৌরভ চক্রবর্তী। আমি আজকে এই বিজনেস কাউন্সিলে এসেছি মৃন্ময়ের আমন্ত্রণে। নিজেকে সৌভাগ্যবান মনে করছি, কারণ এরকম ধরনের একটি বঙ্গীয় মানে বাঙালিদের নিয়ে যে কাউন্সিলটা হচ্ছে তার জন্য আমি আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এবং আমি ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল চেয়ারম্যান। এছাড়া আমার একটি আইটি কোম্পানি আছে যেটা 14 বছর হয়ে গেছে, প্রিজম হাব অনলাইন সলিউশনস প্রাইভেট লিমিটেড। এবং সেটা আইটি কোম্পানি, যেখানে ওয়েব ডিজাইনিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো পুরোটাই হয়। এবং সেখানে আমি এখানে যে আসলাম, এসে যেই কথাগুলো এখনই বলা হলো যে বাঙালি কিছু করতে পারে না, সেইটা আজকে প্রমাণিত হলো যে বাঙালিরা করতে পারে। এবং এই কাউন্সিলটার মধ্যে দেখা যাচ্ছে যে যেই মেম্বাররা আছেন সেখানে অলরেডি নিজেদের মধ্যেই 1000 কোটি টাকার বিজনেসও করেছে, এখনই বলা হলো এখানে। এবং সেই কারণে আমিও চাই যে এই কাউন্সিলের সাথে আমি থাকবো, এবং আমি মৃন্ময়কেও বলেছি যে আমি এখানে কিভাবে থাকতে পারি, এবং আজকে আছি আমি সারাদিনই। খুবই ভালো লাগছে। আমার নাম মৈত্রেয়ী মল্লিক। আমি বিবিসি মেম্বার এবং বহু পুরনো মেম্বার, একদম ইনিশিয়াল ডেজ থেকেই আমি বিবিসি মেম্বার, এবং বিবিসির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত বাঙালি ব্যবসাদার সেই সূত্রে। ব্যবসার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা অতটা এখন অব্দি দেখা যাচ্ছে না, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? আজকে এতজন ব্যবসায়ীরা উপস্থিত রয়েছেন অনুষ্ঠানে। এটা খুব ভুল ধারণা কিন্তু, যে ব্যবসায় মহিলারা নেই বা ব্যবসায় মহিলারা এলে আমরা অন্যের কাছ থেকে কম্পিটিশন পাই, মেল কম্পিটিশন পাই, এগুলো কিন্তু আমি বিশ্বাস করি না। আমার মনে হয় ব্যবসা একটা এমন জায়গা যেখানে যার যতটা ক্ষমতা আছে সে ততটাই এগিয়ে যায়। জেন্ডার বায়াসনেস কিন্তু এখানে কিছুই হয় না, কিছুই সেরকমভাবে নেই। কারণ আমি একটা এমন লাইনে ব্যবসা করি, এবং আমি অনেক কটা লাইনেরই ব্যবসা করি, তার মধ্যে একটা আমাদের ব্যবসা আছে যেখানে আমরা লজিস্টিক্স ব্যবসা করি। লজিস্টিক্স ব্যবসাতে আমি যেরকম দেখেছি যে এটা জেনারেলি বলা হয় যে এটা একটা পুরুষ শাসিত ডোমেন বা ইন্ডাস্ট্রি। আমি কিন্তু কোনোদিনও সেটা ফিল করিনি। আমি কিন্তু যেখানে গিয়েছি কাজ পেয়েছি, এবং এটাও নয় যে আমি মহিলা বলে কোনো প্রাধান্য পেয়েছি। আমার কাজ ভালো, লোকে আমাকে চেনে আমার কাজের জন্য, এবং সেই জন্য আমাকে দেওয়া হয়। প্রথম যখন স্টার্টআপটা শুরু করেছিলেন কি না, আমাদের স্টার্টআপটা শুরু করার বহুদিন মোটিভেশন, হ্যাঁ, যে নিজস্ব একটা কিছু করা উচিত, কি লোকের জন্য ক্রিয়েটিভিটি, লোকের জন্য কিছু তৈরি করা উচিত, নিজের জন্য শুধু নয় সবার জন্য কাজ করা উচিত।
এতজন বাঙালি ব্যবসায়ীদেরকে আজকে এই অনুষ্ঠানে আহ্বান জানানো হয়েছে, কেমন লাগছে এরকম একটা অনুষ্ঠানে এসে? ভীষণ সুন্দর লাগছে, খুব ভালো। আর আমরা বিবিসির মেম্বার হিসেবেই বলছি যে এটা খুব দারুণ একটা ইনিশিয়েটিভ, যেখানে এতজন এত বিভিন্ন ধরনের ব্যবসা একসাথে একই প্ল্যাটফর্মে রয়েছে। আর ইটস আ নিউ থিং ফর বিজনেস। আমার মনে হয় সবাই যারা বিজনেসে নেই তারা মোটিভেশনের জন্য অন্তত এখানে আসুন, ভালো লাগবে। আর সাউন্ড অফ সোম প্রোডাকশনসের তরফ থেকে আমি সমক আর আমার সঙ্গে কো ফাউন্ডার বিজলি, আমরা একসাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আজকের কনভেনশনে আসার জন্য। আর সবাই মিলে আমরা একসাথে এটাকে সাফল্যমণ্ডিত করবো। নমস্কার। স্যার, এতজন বাঙালি ব্যবসায়ীদেরকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, কি বলবেন এটাতে? দেখুন, আমি বিবিসির প্রথম থেকে মেম্বার একজন, আর এটা খানিকটা না আমাদের জন্য, আমাদের প্রজন্মের ব্যবসায়ীদের জন্য এটা একটা স্বপ্নের মতন। এই বেঙ্গল বিজনেস কাউন্সিল, এই যে একটা মিথ বাঙালিরা ব্যবসা করে না, আমরা নাকি ব্যবসা বিমুখ, তো সেটা দেখার জন্য এখানে আসতে হবে আর কি। বিবিসির মেম্বার হতে হবে বা বিবিসির কোনো অনুষ্ঠানে আসতে হবে। 500 জন সফল ব্যবসায়ী, সেটা থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এত এন্টারপ্রেনার। আমরা যখন ব্যবসা শুরু করি মিডল ক্লাস বাঙালি ঘর থেকে এসে, যেখানে আমাদের জীবনে ইন্টারনেট ছিল না, মৌলিক ব্যবসা শুরু করা খুব কঠিন ছিল। এখন তো এন্টারপ্রেনারশিপ শব্দটা এসে, তখন সেটাও ছিল না, ফান্ডিং ছিল না। তো বাঙালি বিবিসি সবচেয়ে বড় যেটা মজার ব্যাপার, এখানে আসার পরে যেটা মনে হয়েছে যে সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে হ্যান্ড হোল্ডিং। সেই জিনিসটা একটা অসাধারণভাবে কিন্তু বিবিসিতে হচ্ছে আর কি। হ্যান্ড হোল্ডিং ব্যাপারটা কিরকম জানেন তো? হ্যান্ড হোল্ডিং মানে এই নয় যে আমি আপনাকে আমার যে ব্যবসাটা তাতে কিছু কাজ দেবো। হ্যান্ড হোল্ডিং ব্যাপারটাকে আমি অন্যভাবে ডিফাইন করি, এবং সেটা ডিফাইন করার পরে আমি দেখেছি এখানে একটা ফেনোমেনাল গ্রোথও হয়েছে। সেটা কীরকম, ধরুন আমরা যেখানে ব্যবসা করি, এই শহরটা, পশ্চিমবঙ্গটা মূলত বাঙালিদের হলেও ব্যবসাটা কিন্তু অনেকটা জুড়ে অবাঙালিদের হাতেই আছে আর কি। তো সেখানে আমাদের যারা মেম্বার বা যারা বাঙালি ব্যবসায়ী, তাদেরকে একটা ফেয়ার চান্স দেওয়ার কথা বলা হয়। ফেয়ার চান্স মানে ধরুন আমাকে কেউ ডাকলো যে আমার ব্যবসায় আপনি কিছু সাপ্লাই করুন, তো সে যদি আমাকে একটা ফেয়ার চান্স দেয়, আমি না 100 টাকা রেট পেয়েছি, আপনি কি আমাকে তার থেকে কমে দিতে পারবেন? দেন ইটস আ ফেয়ার চান্স, গিভিং মানে কিপিং ইট ইন মাইন্ড দ্য কোয়ালিটি রিমেন্স ইনট্যাক্ট। তো বাঙালিরাও পারে, এত প্রযুক্তিগতভাবে এত অসাধারণ কাজ করছে, এবং কত কত সাংঘাতিক। কারণ দেখুন, বাই ডিফল্ট বাঙালিরা ক্রিয়েটিভ, তো ক্রিয়েটিভ মানুষরা যখন কোনো ব্যবসা করে তখন সেটা ডেফিনেটলি তার মধ্যে একটা নান্দনিক দিক থাকবে। তো দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ বিবিসি, যে এখানে ক্রিয়েটিভিটির সাথে সাথে ব্যবসাটাকে ব্লেন্ড করে একটা দুর্ধর্ষ গ্রোথ হচ্ছে। এবং আমি আজ থেকে 3 বছর পরে আমার আশা করি আজকে যত ভলিউমের, আমি ব্যক্তিগতভাবে যে ব্যবসা করি, আমি একজন রেস্টুরেন্ট ডিজাইনার, ফার্নিচার ডিজাইনার, তো আমি চেষ্টা করি আমার যা যা ব্যবসা তার কিছু না কিছু বাঙালিদের থেকে নিতে বা বিবিসির থেকে নিতে। তো সেরকম এরকম সবাই চেষ্টা করছেন, তাতে কিন্তু একটা সাংঘাতিক গ্রোথ তৈরি হয়েছে। এবং আজ থেকে 3-4-5 বছরে যদি আমরা ম্যাপ দেখি, আজকে আমরা যেখানে আছি তার থেকে অন্তত 5 গুণ উপরে চলে যাব। সো আই উইশ বিবিসি অল দ্য বেস্ট, এবং আমাদের প্রত্যেকটা মেম্বার একে অপরের হ্যান্ড হোল্ডিং করেন। আই থিঙ্ক দিস থিং উইল গ্রো লাইক এনিথিং। দেখে নিলেন বেঙ্গল বিজনেস কাউন্সিলের পক্ষ থেকে বাঙালি ব্যবসায়ীদের নিয়ে আয়োজন করা বিশ্বব্যাপী বাঙালি শিল্পীর ঐক্যবদ্ধ মহাধরী অনুষ্ঠানের কিছু ঝলক, এবং শুনে নিলেন এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন। আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরায় সিঞ্জনের সঙ্গে আমি কথিকা, আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।